সংস্কারের মাধ্যমেই অধিকার ফিরে পাবে মানুষ, মত প্রধান উপদেষ্টার 2 কমিশনের প্রতিবেদন জমা, জুলাই চার্টার হিসেবে প্রকাশ। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। সংস্কারের কথা বলে নির্বাচন পেছালে দেশের সংকট আরো বাড়বে, বললেন তারেক রহমান। গুম খুনের দায়ে শেখ হাসিনার বিচার দাবি। ফ্যাসিস্টরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, মন্তব্য জামায়াত আমিরের। আওয়ামী লীগ ও দোসরদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা। ফেব্রুয়ারিতে নতুন দলের নাম ঘোষণা, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার হাসনাত নাসিরের। অনলাইন অফলাইন জরিপ শুরু। লাখো মুসল্লির আমিন ধ্বনিতে আখিরি মোনাজাত সম্পূর্ণ, সবার কল্যাণ ও শান্তি কামনা। যানবাহনে ইস্তেমা ফেরত মানুষের ভিড়। কারাগারে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি, জালিয়াতির মাধ্যমে $3,31,000 আত্মসাতের অভিযোগে মামলা। এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা দখলের ঘোষণা ট্রাম্পের। জাতিগত নিধনের সরাসরি অনুমোদনের শামিল, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিভি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার বিস্তারিত। দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের মাধ্যমেই অধিকার ফিরে পাবেন নাগরিকরা। বুধবার বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন তিনি। প্রতিবেদনে 4টি প্রদেশ স্থাপন, রাজধানীর পরিসর বাড়ানো, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সহ নানা প্রস্তাবনা দিয়েছে এই কমিশন। ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা জুলাই চার্টার হিসেবে প্রকাশ করবে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। বুধবার বেলা 12টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দেয় বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের সুপারিশ হাতে পেল অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের মাধ্যমে চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই অধিকার ফিরে পাবে নাগরিকরা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। পরে সংস্কার কমিশনের প্রস্তাবনার সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায়, 4টি প্রদেশ রাজধানীর পরিসর বাড়ানোর মতো সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জেলা পরিষদকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। 3টা পৃথক পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা পাবলিক সার্ভিস কমিশন সাধারণ যারা সরকারি কর্মকর্তা নিয়োগ পাবেন তাদের জন্য, আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডারে যারা নিয়োগ পাবেন এবং স্বাস্থ্য ক্যাডারে যারা নিয়োগ পাবেন। আর উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট, বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সহ নানা প্রস্তাবনা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এই গভর্নমেন্ট আসলে তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন, এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হওয়া সুপারিশের সমন্বয়ে জুলাই চার্টার ঘোষণা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করলে দেশের চলমান সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম খুনের অভিযোগে পলাতক শেখ হাসিনার বিচার না হলে তার দোসররা ভবিষ্যতে উৎসাহ পাবে বলেই মনে করেন তিনি। আর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন দলটির নেতারা। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। বুধবার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মাসুদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন বাড়ি উপহার ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। সাবের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে নেতারা বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে পতিত আওয়ামী সরকারের গুম খুনের বিচার করবে বিএনপি। জামায়াতকে ইঙ্গিত করে তারা বলেন, জনগণ জানে কারা অঙ্গীকার রক্ষা করে না। আপনারা এরশাদের অধীনে বলেছেন নির্বাচনে যাবেন না, নির্বাচনে গেছেন, শেখ হাসিনার আঁচল ধরে আপনারা গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফিকি করছেন, আর আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন। আমরা দেখছি এদের বিচারের প্রক্রিয়াটা খুব স্লো চলতেছে, এত লো প্রোফাইলে চলতেছে। আমার ধারণা এই সরকার শেষ পর্যন্ত বিচারটা সমাপ্ত করবেন কিনা আমার একটু সন্দেহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই হত্যাকাণ্ড, এই খুন গুম, এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। সংস্কারের আড়ালে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন নিয়ে সময় ক্ষেপণের কৌশল জাতি মেনে নেবে না। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা পরিষ্কার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ ও তাদের দোসরদের যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থান নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। এনআই নাহিদের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ২৪-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় হত্যার বিচার দাবি করে সংস্কার শেষ করার পরেই নির্বাচন চান জুলাই বিপ্লবে শহীদদের স্বজনরা। আমার সন্তান মাহফুজ সহ ২০০০ ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের কোনো নির্বাচন নয়। স্বৈরাচারের দোসররা জামিনে বেরিয়ে যাচ্ছে অভিযোগ করে অনতিবিলম্বে বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসারও দাবি জানান তারা। যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই নিয়ত করে বের হতাম, আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন। তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি, শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে। এই শহীদদের যে আত্মত্যাগ, শহীদ পরিবারের যে অনুভূতি,
এই অনুভূতির দিকে লক্ষ্য রেখে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি রচিত হবে। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান জামায়াত আমির। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তোর তাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি করে কেউ করবেন না। দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণেই নতুন এই রাজনৈতিক দল কাজ করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে অনলাইন অফলাইন জনমত জরিপ শুরুর কথা জানান তারা। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক দল গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তৈরি হয় আগ্রহ, আলোচনা ও সমালোচনা। বুধবার দুপুরে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয় সংগঠন দুটি। নতুন যে রাজনৈতিক দল আসবে তা হবে সম্পূর্ণ জনগণের মতামতের ভিত্তিতে। সে উদ্দেশ্যে জনমত জরিপের কাজ শুরু করেছেন তারা। বাংলাদেশে কোনো মার্জিনালাইজড কোনো দল না হয়, কোনো এলিট ক্লাসের দল না হয়, জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবার মতামতের ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সরকারের কোনো উপদেষ্টা বা কর্মকর্তা দলে আসতে চায় তাহলে অবশ্যই পদত্যাগ করে আসতে হবে। যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ৭১-এর পর মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক ব্যর্থতা দূর করবে তাদের নতুন দল। আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন হতে দেয়া হবে না। ফ্যাসিবাদী যে কম্পোনেন্টস গুলো রয়েছে। আলী আক্কাস আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আমিন আমিন ধ্বনিতে মুখর হলো টঙ্গীর তুরাগতীর। বুধবার বেলা 12টার পর শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত। পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। এ সময় বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা ও গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। ফাহিম ইউসুফকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আখিরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তুরাগতীরে আসেন মুসল্লিরা। বাদ ফজর মাওলানা ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর হেদায়েতের বয়ান করেন মাওলানা আব্দুর রহমান। এ সময় খিত্তায় অবস্থান নিয়ে ইসলামিক দিক নির্দেশনা শুনেন মুসল্লিরা। দিন ভোলা মানুষকে দিনের লাইনে আনা, যেই কাজটা আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে করাইছেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এবং আহকামের উপর চলে দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াব হইতে পারি, এইটাই হলো দেখার আশা। এখান থেকে আমার সবচেয়ে বড় শিক্ষা হলো যাতে কারোর সাথে হিংসা না করে চলা যায়, সমাজে একটা ভালো মানুষ হিসেবে যাতে থাকতে পারি। পরে মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতের পর শুরু হয় আখিরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। আল্লাহ পাক যেন সারা বিশ্বের সকল মুসলমানদেরকে শান্তির ফয়সালা করে, শান্তির ব্যবস্থা করে। খাস করে আমাদের বাংলাদেশের সকল মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান সকলকে যেন আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে। আমাদের বাচ্চারাও যাতে পরবর্তী প্রজন্ম যাতে দিনের প্রতি ঝুঁকে ইসলামের পথে যাতে চলে, এই জন্য আসছে এখানে কিছু শিক্ষার জন্য। মুরব্বীদের কাছ থেকে মোটামুটি একটু ভালোই শিখছি। আখিরি মোনাজাতে দুনিয়াবি সব পাপমোচনে দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। দেশ ও পরিবারের সমৃদ্ধিও কামনা করেন তারা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পিছনের সমস্ত গুণগুলি মাফ করে দিয়ে আমাদেরকে যেন একটা সুন্দর সুশৃঙ্খল পথ দেখায়, যার মাধ্যমে আমরা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে যেন কামিয়াবি হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয়
এবং আমাদের দেশের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে মাফ করে দেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন বিভিন্ন দেশের কয়েক হাজার সহ লাখ লাখ মুসল্লি। সাদ অনুসারীদের নিয়ে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে তৃতীয় পর্ব। টঙ্গীর তুরাগ তীরে আখিরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা ও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা তাদের। টঙ্গীর তুরাগ তীর থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষে নিজ গন্তব্যে মুসল্লিরা, তবে যানবাহন সংকটে পড়তে হয় চরম দুর্ভোগে। অভিযোগ বাড়তি ভাড়া আদায়েরও। অনেকেই যানবাহন না পেয়ে হেঁটে রওনা করেন গন্তব্যে। সহকর্মী দেওয়ান ইমনকে সঙ্গে নিয়ে ফাহিম ইউসুফের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শেষে গন্তব্যে ফেরার পালা। তবে ময়দান থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। দীর্ঘ অপেক্ষার পরও পাননি যানবাহন। আল্লাহর কাছে দোয়া পাঠ কিভাবে করবে আসবো? এইভাবে যে ইচ্ছা মতন ওরা ভাড়া ব্যক্তি করবে, যে জায়গাতে 100 টাকা ভাড়া সেই জায়গায় 300 চাচ্ছে। আপনার 5 টাকা ভাড়া, 7 টাকা, বাসে তো যাওয়া সম্ভবই না। রেল স্টেশনেও ছিল উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়ে ছাদে করেই ফিরতে হয় বাড়ি। 300 টাকা ভাড়া, 350, 400। যানবাহন না পেয়ে অনেকেই স্বল্প দূরত্বের পথ পাড়ি দেন পায়ে হেঁটে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরাও রওনা হন পিকআপ ভ্যান ও ট্রাকে করে। নৌপথে ইঞ্জিন চালিত ট্রলারেও ঝুঁকি নিয়ে যেতে হয় গন্তব্যের পথে। অভিযোগ বাড়তি ভাড়া আদায়ের। অনেকেই গন্তব্যে ফেরেন রিকশা ও অটোরিকশায়। ফাহিম ইউসুফ, নিউজ ডেস্ক। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। জাল জালিয়াতির মাধ্যমে প্রায় $3,31,000 আত্মসাতের অভিযোগে তিনি সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আলাদা অভিযোগে মামলা হয়েছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান সহ 2 জনের বিরুদ্ধে। ফজলে আদিত্যের প্রতিবেদন। শিবলি রুবায়েতুল ইসলাম 2020 সালের 17 মে প্রথম দফায় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে ধস নামতে শুরু করে পুঁজিবাজারে। অভিযোগ আছে দেশের আর্থিক খাত ধ্বংসকারীদের তিনি একজন। ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য আমদানি না করে জাল জালিয়াতি, প্রতারণা ও পারস্পরিক যোগসাজশে প্রায় $3,31,000 মার্কিন আত্মসাতের অভিযোগে মানি লন্ডারিং আইনে শিবলি রুবায়েত সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর আগে গ্রেফতারের পর শিবলি রুবায়েতকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলি রুবায়েতুল ইসলাম 1,92,00,000 টাকা ঘুষ গ্রহণ করে এবং ভুয়া বিক্রয় চুক্তি দেখে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে $3,61,00,000 বাংলাদেশে আনয়ন করে তা থেকে $1,84,28,820 টাকা নিজে গ্রহণ করে এবং প্রেরক ও তার সহযোগীকে তাদের অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে আনার ব্যবস্থা করার অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া পারস্পরিক যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ও বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধেও মামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্র্যাডুয়েশন তালিকার 48 নং ক্রমিকে থাকা আব্দুল্লাহ আল সাকিব মুবারককে পদোন্নতি প্রদান করায় জনাব মুন্নুজান সুফিয়ান এবং জনাব আব্দুল্লাহ আল সাকিব মুবারক উপমহাপরিদর্শক চট্টগ্রামের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলার পর অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুতই পদক্ষেপ নেবে দুদক। এখনো পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা দখলের ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নিধনের সরাসরি অনুমোদন দেওয়ার সাবিল মার্কিন আইন প্রণেতা তালি প্রশ্ন ছুড়ে বলেন, নেতানিয়াহুর মতো একজন গণহত্যাকারীর পাশে বসে কিভাবে এই ধরনের প্রস্তাব দেন তিনি। এদিকে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ডেমোক্রেট সিনেটর। মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণ পুরো বিশ্বের জন্য হুমকি বলছে নানা মহল। লুৎফর কবিরের রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রে 1.5 বছরেই গাজাকে তছনছ করে ছেড়েছে ইসরায়েলি বাহিনী। 22 লাখ ফিলিস্তিনি এখন বসেছে পথে। এ যাত্রায় প্রাণ গেছে প্রায় 1.5 লাখ মানুষের। গাজার ভবিষ্যৎ নিয়ে আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজাকে যুক্তরাষ্ট্র দখল নিয়ে পুনর্গঠনের প্রস্তাব দেন। বলেন, নতুন করে গড়তে আশ্রয়হীন ফিলিস্তিনিদের পাঠানো হবে মিশর, জর্ডানে। এমন কথাই মুহূর্তেই ঝড় বয়ে যায় বিশ্বজুড়ে। একে জাতিগত নিধনের সরাসরি অনুমোদনের শামিল বর্ণনা করে নিন্দা জানান মার্কিন আইন প্রণেতা রাশিদা তালিব। এক্সে পোস্টে বলেন, নেতানিয়াহুর মতো একজন গণহত্যাকারীর পাশে বসে কিভাবে এ ধরনের প্রস্তাব দেন ট্রাম্প। রাশিদা তালিবের মতো বাইডেন প্রশাসনের সাবেক কর্মকর্তা তারিক হাফসাও ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নির্মূলের অনুমোদন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। বলেন, গাজা নিয়ন্ত্রণ বা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের। উপত্যকাটি কবজা করে নেয়ার ষড়যন্ত্রকে পুরো বিশ্বের জন্য হুমকি মনে করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ডনের উপদেষ্টা রায়েদ জারার। ফিলিস্তিনের উপত্যকা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনাকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জোর দিচ্ছেন দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে। অস্ট্রেলিয়া নিজের অবস্থানে অবিচল। 10 বছর আগেও যেমন ছিল এখনো তাই আছে। দ্বিদলীয় ভিত্তিতে মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করি। ট্রাম্পের এ ধরনের পরিকল্পনাকে চিরকালের জন্য ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির চেষ্টাকে শেষ করে দেওয়ার ঝুঁকি হিসেবে বর্ণনা করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।